নমস্কার, আপনি দেখছেন TV9 বাংলা। আপনার সঙ্গে রয়েছি আমি দীপ, আমার সঙ্গে রয়েছে মঞ্জিরা। ঘড়িতে সময় এখন ঠিক দুপুর 12টা মানেই সময় প্রেস কর্নারে আমরা দিনের সব থেকে বড় ইস্যুগুলো নিয়ে ঘটনাস্থল থেকে আমাদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলি আর আপনাদের দিই লেটেস্ট আপডেট। আজ প্রেস কর্নার নিয়ে আপনার সঙ্গে রয়েছে আমি দীপের সঙ্গে প্রেস কর্নারে রয়েছি আমি মঞ্জিরা। আর যে খবরে আমরা শুরুতেই নজর রাখবো, আসুন বিগবালে দেখি। পিসিআরকে বলবো আজকে প্রথম প্রেস কর্নারে ব্রেকিং দেখাতে। আজই সুপ্রিম কোর্টে যাচ্ছে স্কুল সার্ভিস কমিশন। যোগ্যদের হয়ে সওয়াল করবে স্কুল সার্ভিস কমিশন। অর্থাৎ গতকালই যে কথা বলেছিল দীপ, ঠিক সেই মতোই এসএসসি যাচ্ছে সুপ্রিম কোর্টে। এই মুহূর্তে আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সুমন মহাপাত্র। সুমন, কি আপডেট রয়েছে? দেখো, তোমাকে খুব পরিষ্কার করে বলি যে চাকরি বাতিল হয়েছে তার সংখ্যা 25,753। এর মধ্যে সিবিআই তথ্য প্রমাণ পেশ করেছে যে সংখ্যাটার বিরুদ্ধে, সেটা 5,000-এর আশেপাশে। কিন্তু কর্মরত অবস্থায় ছিলেন আরো 22,000, অর্থাৎ 17,000 চাকরি প্রার্থী, চাকরি প্রাপক, কর্মরত শিক্ষক, তাদের চাকরি বাতিল হয়েছে। এবং স্কুল সার্ভিস কমিশনের বক্তব্য যে সিবিআই এদের বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ পেশ করতে পারেনি। তাহলে বিচারপতি কোন বেসিসে এদের চাকরি বাতিল করলেন, এই রায়কে চ্যালেঞ্জ করে তাই তারা সুপ্রিম কোর্টে যাচ্ছে। এবং আজকে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করার কথা। কালকে স্কুল সার্ভিস কমিশন তাদের আইনজীবীদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছে এবং লম্বা হলফনামা যা তারা তৈরি করেছে, সেই হলফনামায় উল্লেখ থাকবে যে 20শে ডিসেম্বর এবং 5ই জানুয়ারি এসএসসি কলকাতা হাইকোর্টে যে হলফনামা পেশ করেছিল, সেখানে তারা একটা সংখ্যা তত্ত্ব দিয়েছিল যে নির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে কতজন যোগ্য কতজন অযোগ্য, তাহলে কেন যোগ্য অযোগ্যকে এক করা হলো, এই সওয়াল নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে এসএসসি। আজকেই মামলা দায়ের করতে চায় এসএসসি। আরেকটা বিষয় তোমাকে বুঝিয়ে বলি, যে নিয়োগ প্রক্রিয়াকে নিয়ে প্রশ্ন, আইনজীবীদের যা ব্যাখ্যা যে একটা ইললিগাল অ্যাপয়েন্টমেন্ট হওয়ার অর্থ পুরো প্রক্রিয়াটাই ঘেটে যাওয়া, ফলে পুরো প্রক্রিয়াটাই দুর্নীতির অংশ হয়ে দাঁড়িয়েছে। তাই চাকরি বাতিল করা ছাড়া বিচারপতিদের কাছে বা কলকাতা হাইকোর্টের কাছে আর কোনো অপশন ছিল না। কিন্তু লিভলিহুডের ব্যাপার, যে এই চাকরি প্রাপক যারা কর্মরত ছিলেন, তাদের ইএমআই আছে, তাদের পরিবার আছে, তাদের সংসার কি করে চলবে, কি করে স্কুলগুলো চলবে, এই মূলত সওয়াল নিয়ে মূল্যায়নের জায়গাটা নিয়ে প্রথম থেকে প্রশ্ন রয়েছে। এবং সেক্ষেত্রেই যোগ্য এবং অযোগ্য এদের ফারাক করা হবে কিভাবে, এই বিষয়টাই তো সব থেকে বেশি করে সামনে আসছিল। আর সে কারণে যারা যোগ্য প্রার্থী বলে নিজেরা দাবি করছেন, যারা কোনো রকম বেআইনি কাজকর্মের সঙ্গে যুক্ত ছিলেন না, তারাও চাকরি হারিয়েছেন, তারাও কিন্তু যাচ্ছেন সুপ্রিম কোর্টে। তারা কি বলছেন শোনাবো আপনাদের। আমি এটুকুই বলতে চাই যে একজন যোগ্য প্রার্থীও যেন বাদ না যায়, একজন যোগ্য প্রার্থীও যেন এই প্যানেল থেকে বাদ না যায়, এটুকুই আপনারা দেখবেন। আর কিছু বলার নেই। আপনারা কি সুপ্রিম কোর্ট যাচ্ছেন? হ্যাঁ, তাদের একটা কমিউনিকেশন গ্যাপ নিশ্চয়ই আছে, কারণ হাইকোর্টকে তারা হয়তো কনভিন্স করতে পারেননি। আশা করব সুপ্রিম কোর্টে গিয়ে তারা তাদের সেই রেকটিফিকেশন করবেন, যে যোগ্য প্রার্থীদের সওয়াল করবেন এবং আমাদের ন্যায় বিচার দিতে তারা সাহায্য করবেন। আপনারা কি আলাদা করে যাচ্ছেন সুপ্রিম কোর্ট? হ্যাঁ, আমরা আলাদা করে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। সেই জন্য আমরা এই ডকুমেন্টস কালেকশন করে পিটিশনার হওয়ার চেষ্টা করছি। আমার এখন মানসিক অবস্থা খুবই খারাপ, এখন আমি কথা বলতে পারছি না ম্যাডাম। আমি নিজে ব্যক্তিগতভাবে আমি প্রথমে ক্লার্কে চাকরি করতাম, সেটা ছাড়লাম। তারপরে প্রাইমারিতে বেটার অপশান প্রাইমারি পেলাম, সেটা ছাড়লাম। তারপরে হাই মাদ্রাসায় করতাম, হাই মাদ্রাসায় ছাড়লাম। তারপর এটা বর্তমানে 9-10-এ চাকরি করছি, সেখানে আমাদের বলছে এখন পুরোপুরি প্যানেল বাতিল। আমি আমার ওএমআর শিটে আমাদের পাবলিশ করেছিল 9-10-এ, সেখানে আমি 41 পেয়েছিলাম। কোথাও কি মনে হচ্ছে রাজ্য সরকার বা এসএসসি কোথাও কোনো মিসকমিউনিকেশন বা এর জন্য দায়ী, কোথাও কোনো জায়গা থেকে এই যে আজকে আপনারা শুধু শিক্ষক হয়েও আজকে আপনাদের মঞ্জিরা, তাদের কথা তো শুনলাম, যারা কখনো না কখনো সরকারি চাকরির স্বাদ পেয়েছেন, আস্বাদ পেয়েছেন, সুযোগ সুবিধাগুলো পেয়েছেন গত কয়েক বছর ধরে। কিন্তু তাদের কথা ভেবেছেন একবারও, যারা প্রায় গত 1200 দিন ধরে গান্ধী মূর্তির পাদদেশে বসে রয়েছেন, রোদ ঝড় জল বৃষ্টিতে নিজের বাড়ি ছেড়ে, বাড়িতে নিজের সন্তানকে রেখে তারা এখানে গান্ধী মূর্তির পাদদেশে অবস্থানে বসে রয়েছেন। তাদের কথা বলছি, তারা 2016-র SLST চাকরি প্রার্থীরা। তাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আমাদের সহকর্মী সোমা। এই চাকরি প্রার্থীরা যারা গত প্রায় 1200 দিন ধরে নিজের পরিবার, বাড়ি, ঘরদোর সব ছেড়ে ধর্মতলায় বসে রয়েছেন, তাদের কি প্রতিক্রিয়া, তারা কি বলছেন এখন?
হ্যাঁ, একদমই তাদের সাথেই কথা বলে নেব সরাসরি, কারণ আমরা জানি যে একদম প্রথম থেকেই আন্দোলনের একেবারে প্রথম থেকেই কিন্তু তারা বসে আছেন গান্ধী মূর্তির পাদদেশে। যেটা এখন একটা বড় বিষয় আপনাদের কাছে, পুরো প্যানেলটা তো বাতিল হয়ে গেছে, এখন আপনাদের কাছে রাস্তা যেটা খোলা আছে, আপনাদের নতুন করে পরীক্ষা দিতে হবে, নতুবা সুপ্রিম কোর্টে যেতে হবে, না হলে এইখানেই এভাবে বসে থাকতে হবে। কি করবেন আপনারা? দেখুন, একই পদের জন্য আমাদের কেন দুবার যোগ্যতার প্রমাণ দিতে হবে? আমরা তো অলরেডি একবার রিটেন ইন্টারভিউ একাডেমিক সমেত আমাদের যোগ্যতার প্রমাণ আমরা অলরেডি দিয়েছি, তাহলে আবার কেন সেই পদের জন্যই আবার আমাকে যোগ্যতার প্রমাণ দিতে হবে? কমিশন যে ভুল করেছে তার খেসারত কেন আমাদের দিতে হবে? যারা এমপ্যানেল এবং যারা অপেক্ষমান তালিকায় আছে তাদের সকলের চাকরির সুযোগ দেওয়া হোক। কমিশন যদি আবারও ভুল করে, আবারও যদি তারা অযোগ্যদের চাকরিতে সুযোগ দেয় এবং আবারও যদি প্যানেল ক্যান্সেল হয়, তারপর কি আবারও পরীক্ষা দিতে হবে? তাহলে বারবার কমিশন এবং শিক্ষা দপ্তরের এই ভুলের খেসারত যোগ্য চাকরি প্রার্থীদের কেন দিতে হবে? আমরা কেন পরীক্ষা দিতে যাব? কমিশন যোগ্যদের হয়ে সুপ্রিম কোর্টে যাক, যোগ্যতার প্রমাণ কমিশন দিক সুপ্রিম কোর্টে গিয়ে। যারা এমপ্যানেল এবং যারা মেধা তালিকার পরের দিকে আছে ওয়েটিং চাকরি প্রার্থী, তাদের সকলের নিয়োগের জন্য কমিশন সুপ্রিম কোর্টে গিয়ে সওয়াল করুক। আপনারা কি আলাদা করে সুপ্রিম কোর্টে যাচ্ছেন, নাকি পরীক্ষা দিতে প্রস্তুত, নাকি এভাবেই রোদ ঝড় জল বৃষ্টিতে আবার কতগুলো বছর কাটাবেন? দেখুন, আমরা কেন পরীক্ষায় বসবো? আমরা তো একবার আমাদের যোগ্যতার প্রমাণ দিয়েছি এবং আমরা যোগ্যতার প্রমাণ দিয়ে আমরা ভালো র্যাঙ্ক করেছি। কমিশন, সরকার, শিক্ষা দপ্তরের ভুলের কারণে আমাদের মতো সাধারণ ছেলেমেয়েরা কেন আবার আমাদের কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে? আমরা কেন আবার পরীক্ষায় দেব? আমরা যে আবার পরীক্ষায় বসলে আমরা যে আবার সেই র্যাঙ্ক, একই র্যাঙ্ক করতে পারবো, সেটার তো কোনো মানে নেই। আমরা তো ফেলও হতে পারি বা আমরা আরো ভালো রেজাল্টও করতে পারি, কিন্তু সেটা তো আমরা তো অনিশ্চয়তার মধ্যে। সোমা, আমাদের সঙ্গে থাকো। শাসক দলের তরফে শশী পাজা এই নিয়ে কি বলেছেন এবং পাল্টা বিরোধী দলের তরফে দিলীপ ঘোষ তিনি কি জানিয়েছেন শুনবো। যারা যোগ্য আছেন এবং এ নিয়ে তাদের প্রতি তো আমাদের সহমর্মিতা রয়েছে। চেষ্টা হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ও যখন ধর্নায় তারা ছিলেন তখন পৌঁছেছিলেন, প্রতিনিধিদের পাঠিয়েছিলেন, একটা উপায় বের করার চেষ্টা হয়েছে। স্পিরিটটা বুঝতে হবে, রাজ্য সরকার কিন্তু সে চেষ্টাটা করেছে। তখন কারা গিয়ে আবার মামলা ঠুকে এসছেন এটাও তো দেখতে হবে। কেউ যদি কোনো রাজনৈতিক দল রাজনৈতিক কারণে মামলা করে আরও ক্ষতি করেছেন এনাদের। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, নির্বাচন কমিশন, গভর্নর করতে করতে ভোট পার হয়ে যাবে, মানুষ ভোট দিয়ে ওদেরকে পার্মানেন্ট বিদায় করে দেবে।